রিটায়ারমেন্টের পর প্রথম চ্যালেঞ্জ আমাদের কাছে যেটা আসে সেটা হলো আপনার কি মাসিক আয়ের অভাব। রিটায়ারমেন্টের পর কিভাবে সাজাবেন রিটায়ারমেন্ট মানে কর্পাস গুলো আপনি কিভাবে সাজাবেন। রিটায়ারমেন্টের পর তো মেন উদ্দেশ্য কি এটাই তো থাকে যে আমার যে মাসে যে ইনকামটা সেই ইনকামটা ইনশিওর করতে হবে। মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করবো কত টাকা? 25% টাকা। নমস্কার বন্ধুরা, ওয়েদ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি খুবই একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। অনেকদিন ধরেই আমরা রিকোয়েস্টটা পাচ্ছিলাম দর্শকদের কাছ থেকে যে রিটায়ারমেন্ট নিয়ে আমরা ভিডিও তো অনেক দিয়েছি, মানে দুটো ভিডিও আমরা ছেড়েছি অলরেডি, যে রিটায়ারমেন্ট প্ল্যান কিভাবে তৈরি করবেন। তো রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আর যারা দেখেননি তারা এখনো আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন রিটায়ারমেন্ট প্ল্যান আপনারা কিভাবে করবেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমরা চলে এসেছি, অনেকেই মানে আমার দর্শক বন্ধু যারা আছেন অনেকেই এজ পার্সন আছেন যারা মানে রিটায়ার করেছেন বা রিটায়ার করবেন 1-2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে, বা রিসেন্টলি কেউ রিটায়ার করবেন। তো সেই রিটায়ারমেন্টের পর ইনভেস্টমেন্টটা কেমন হবে, ঠিক আছে, রিটায়ারমেন্টের পর ইনভেস্টমেন্টটা কেমন হবে। রিটায়ারমেন্ট প্ল্যান তো শুরু করতে হয় 25 থেকে 30 বছর, 35 বছর বা 40 বছর কেউ থেকে শুরু করে। তো আফটার রিটায়ারমেন্ট মানে এটা অনেক দিন ধরেই রিকোয়েস্টটা পাচ্ছিলাম আমার মানে বয়স্ক যারা আমার দর্শক আছেন, যারা এজ পার্সন আছেন, সিনিয়র সিটিজেন, তাদেরকে অ্যাকচুয়ালি তাদের নিয়েই আজকের ভিডিওটি। তো তাদের রিকোয়েস্টে আজকে আমরা ভিডিওটা নিয়ে এসেছি যে আপনারা মানে রিটায়ারমেন্টের পর কিভাবে আপনারা সাজাবেন আপনাদের মানে রিটায়ারমেন্টটা আপনারা কিভাবে সাজাবেন, ঠিক আছে। মানে ইনভেস্টমেন্ট তো এতদিন ধরে করে এসেছেন, তো ইনভেস্টমেন্টের পরে আপনার তো একটা মাসিক তো আপনার একটা ইনকাম লাগবে, তাই না। রিটায়ারমেন্ট হয়ে যাওয়া মানে কি? রিটায়ারমেন্ট হয়ে যাওয়া মানে আপনার মাসিক ইনকাম বন্ধ হয়ে যাওয়া, তাই তো। তো সেই মাসিক ইনকাম বন্ধ হয়ে যাওয়ার পর কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট থেকেই কিভাবে আপনারা মাসিক ইনকাম করবেন সেই নিয়ে আজকের ভিডিওটা আগে নিয়ে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনাদের যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। যদি খারাপ হয় তাও বলবেন, আর যদি কোথাও ভুল হয় সেগুলো আমাকে ধরিয়ে দেবেন। চেষ্টা করব সেগুলো, যদি আমার হতেই পারে মুখে ভুল কিছু বলতেই পারি, ঠিক আছে। সবই তো ডেটা অ্যানালাইজ করতে হয়, ডেটা অ্যানালাইজের মধ্যে কিছু ভুল থাকতেই পারে। তো সেগুলো যদি কোনোভাবে যদি মানে ভুল কিছু ইনফরমেশন যদি আপনাদের কাছে যায়, সেগুলো আপনাদের যদি মনে করেন যে হ্যাঁ এটা ভুল, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো রকম কোনো মানে ব্যাপার না, কমেন্ট করে আমাকে বলবেন যে কোথাও যদি ভুল থাকে, ঠিক আছে। তো প্রতিটা ভিডিও খুবই মানে হেল্পফুল ভিডিও। তো এই ভিডিওগুলো যদি আপনাদের মানে যদি একটুও যদি আপনাদের হেল্প করে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা ভালো লাগছে কি খারাপ লাগছে, একটু কমেন্ট করবেন আর লাইক দেবেন। কারণ কমেন্ট আর লাইক দিলে কি হয়, ভিডিও করার মোটিভেশনটা আর একটু বেড়ে যায়, ঠিক আছে। তাই জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই লাইক করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর মানে অবশ্যই কমেন্ট করবেন, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়েই মানে কমেন্ট করবেন। আমার যারা মানে হেটার্স যারা আছেন আর কি, অনেকেই দেখুন সবাইকে তো সবার ভালো লাগে না, কারোর না কারোর খারাপ তো অবশ্যই লাগে। তো আমার কাছে সবাই সমান, আমার হেটার্স যারা তারাও যেমন আমার কাছে সমান, আর আমার যারা ভালোবাসেন, আমার যে দর্শক বন্ধুরা আমাকে ভালোবেসে আমাকে এতদূর নিয়ে আসছেন, তারাও আমার কাছে সমান, ঠিক আছে। তো এখানে কেউ মানে কারোর উঁচু নিচু লেভেল কিছু নেই, সবাই আমার কাছে একরকম। আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা কমেন্টে জানাতেই পারেন, ঠিক আছে। তো চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন চ্যানেলটি দেখছেন, ঠিক আছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও বানাবো, বিষয়টা কি আজকে আমরা দেখবো রিটায়ারমেন্টের ঠিক পরে কিভাবে সঠিক ইনভেস্টমেন্ট করা উচিত। আপনি কিভাবে সাজাবেন আপনার রিটায়ারমেন্টের পর, আপনি কিভাবে সাজাবেন আপনার রিটায়ারমেন্টের পর, আজকে এই ভিডিওতে আমরা সেটাই ডিটেলসে আজকে আলোচনা করব, একদম স্টেপ বাই স্টেপ এখানে সবকিছু আলোচনা করব, ঠিক আছে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অনেক ইনফরমেশন আছে এর মধ্যে, ঠিক আছে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমাদের জীবনের 60% সময় কেটে যায় চাকরি, ব্যবসা বা আয়ের উৎস তৈরিতে, কিন্তু যখন রিটায়ারমেন্ট চলে আসে তখন সামনে আরো 20 থেকে 25 বছর কিন্তু আমাদের বাঁচতে হয়, তাই না। অনেকে 60 যখন মানে রিটায়ারমেন্ট হয়ে যায়,
80-85 বছর তো লোক বাঁচছে, মানে এখন বাঁচে, তাই তো নাকি? এই সময় আপনার রেগুলার ইনকাম থাকবে না, কিন্তু খরচ থাকবে। তাই রিটায়ারমেন্টের পরে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা কিন্তু অত্যন্ত জরুরি। রিটায়ারমেন্টের পরে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা অত্যন্ত জরুরি। আপনি তো রিটায়ারমেন্টের আগে তো মানে ইনভেস্টমেন্ট করে এসছেন, বা মানে অনেকেই করেননি বা করতেও পারেন, ঠিক আছে, কিন্তু রিটায়ারমেন্টের পরে অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, না হলে আপনার মাসিক ইনকাম আসবে না, ঠিক আছে। অনেকেই রিটায়ারমেন্টের পর পুরো টাকা ফিক্সড ডিপোজিটে রেখে দেন। অনেকে ফিক্সড ডিপোজিটে রেখে দেন, মানে ধরুন কেউ রিটায়ারমেন্ট করলো। এখানে আমি একটা জিনিস সবার প্রথমে বলে রাখি, আমি যে অ্যামাউন্টটা দিয়ে এখানে দেখাবো রিটায়ারমেন্ট পারপাসটা যেটা দিয়ে দেখাবো, এটা কিন্তু একটা এক্সাম্পলের জন্য আমি নিয়েছি। আমি কিন্তু এখানে এক্স্যাক্ট এখানে মানে কারোর মেনশন করিনি যে বা মানে এত টাকা পেতে পারে, ঠিক আছে, বা এত টাকার কর্পাস কারোর কাছে থাকতে পারে। হতে পারে কারো কাছে 20 লাখ টাকার রিটায়ারমেন্টের পর কর্পাস থাকতে পারে, কারো কাছে রিটায়ারমেন্টের পর 30 লাখ টাকা থাকতে পারে, কারো কাছে আবার রিটায়ারমেন্টের পর 50 লাখ বা 1 কোটি টাকা পর্যন্ত থাকতে পারে। তো আমি এখানে 1 কোটি টাকার উপরে একটা প্ল্যান দেখাবো। যদি কারোর মনে হয় যে না আমার এটা অনেকটা বড় অ্যামাউন্ট, কম অ্যামাউন্টের মধ্যে কিছু প্ল্যানিং যদি দেখানোর, তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা ওখানে জয়েন হবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের ওপিনিয়ন আপনারা দেবেন, বা আপনাদের যে ডিটেলস আপনাদের মানে আছে, মানে ধরুন আপনার কাছে 20 লাখ টাকা আছে, তো আপনি রিটায়ারমেন্টের পর কিভাবে সাজাবেন, তো সেগুলো নিয়ে ওখানে ডিসকাস আমি করে দেবো, ঠিক আছে। ওখানে ডিটেলসে আমি আপনাদেরকে বলে দেবো। আর সবার প্রথমে বলে রাখি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, অফিসিয়াল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। ও হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ টিপস ওখানে আমরা দিই, ঠিক আছে, গুরুত্বপূর্ণ টিপস আমরা ইনভেস্টমেন্টের টিপস ওখানে টিপস দিই ওখানে, এবং ইনভেস্টমেন্ট কিভাবে করবেন, কতদিনের জন্য করবেন, সমস্ত কিছু গাইড আমরা ওখানে করি, ঠিক আছে। তো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নেবেন। অনেকে কি করে, অনেকে রিটায়ারমেন্টের পর পুরো টাকাটা কিন্তু কি করে ফিক্সড ডিপোজিটে রেখে দেন, এতে কিন্তু রিটার্ন কম হয়। ফিক্সড ডিপোজিটে কিন্তু রিটার্ন কম হয়। তার জন্য কি হয়, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের সাথে তাল মিলিয়ে চলে না, ইনফ্লেশনকে বিট করতে পারে না। ফিক্সড ডিপোজিটে আপনি যে টাকাটা দিচ্ছেন সেখানে কিন্তু মানে যে আপনার যে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে ইনফ্লেশনকে আপনার বিট দিতে পারবে না। আবার কেউ কেউ কি করে, ঝুঁকিপূর্ণ জায়গায় পুরো টাকা লাগিয়ে দেয়, ফলে কষ্টার্জিত সঞ্চয় নষ্ট হয়ে যায়। মানে অনেকেই কি করে, টাকা এসছে একটা বড় অ্যামাউন্টের, মানে স্টক মার্কেটে লাগিয়ে দিল, ঠিক আছে, কোনো কিছু না জেনে বুঝে কোনো অ্যাডভাইজার বললো যে ঠিক আছে আপনার কাছে এত টাকা ফান্ড আছে, আপনি স্টক মার্কেটে দিয়ে দিল, সেটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা, ঠিক আছে। তো আমি সবসময় রিকমেন্ড করবো, স্টক মার্কেটে কেউ না জেনে শুনে, কেউ মানে সঠিক জ্ঞান যতক্ষণ না থাকবে, নলেজ যতক্ষণ না থাকবে, স্টক মার্কেটে কেউ যাবেন না। তাই দরকার কি, তাই দরকার নিরপেক্ষ, মানে হচ্ছে ব্যালেন্সড প্ল্যান। আপনাকে ব্যালেন্সড করে আপনাকে প্ল্যানিং করতে হবে, ঠিক আছে। তো সেটাই দেখবো কিভাবে ব্যালেন্স প্ল্যানটা করবেন। এখানে প্রথমে আমরা কি 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 দেখবো, রিটায়ারমেন্টের পর চ্যালেঞ্জগুলো কি কি আসে। রিটায়ারমেন্টের পর প্রথম চ্যালেঞ্জ আমাদের কাছে যেটা আসে সেটা হলো আপনার কি, মাসিক আয়ের অভাব। রিটায়ারমেন্ট করা মানে কি, রিটায়ারমেন্ট করা মানে হচ্ছে আপনার যে আপনি বর্তমানে যে চাকরিটা করছেন সেই চাকরি থেকে আপনাকে অবসর নিতে হলো, তার জন্য আপনার মাসিক আয় চলে গেল, তাই তো। দ্বিতীয় কি হয়, ইনফ্লেশন। আপনার কাছে যদি ধরুন আপনার কাছে কোনো টাকা, মানে একটা কর্পাস আপনার কাছে আছে, রিটায়ারমেন্টের পর আপনি পেলেন, সেই টাকাটাকে আপনি রেখে দিলেন ব্যাংকে, তো ব্যাংকে রেখে দেওয়ার পরে কি, সেটা তো ইনফ্লেশনকে বেট দিতে পারবে না, তাই তো। তারপরে কি, স্বাস্থ্য খরচ বাড়বে। 60 বছর বয়স হয়ে যাওয়া মানে হচ্ছে রিটায়ারমেন্ট, তো 60 বছর পরে স্বাস্থ্য খরচ অবভিয়াসলি ম্যাক্সিমাম লোকের হয়, বেড়ে যায়। তারপরে কি, লাইফস্টাইল মেনটেন করা দরকার। আপনি এতদিন ধরে যেভাবে চলে আসছিলেন, আপনার সংসার চালিয়ে আসছিলেন, যেভাবে আপনি আত্মীয় পরিজনদের কাছে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন, সেটা মেনটেন করতে হবে, তাই তো। তারপরে কি, সন্তানদের উপর নির্ভর না করে নিজে প্ল্যান করা উচিত। সন্তানদের উপর নির্ভর না করে নিজের মানে টাকাতে কিভাবে আপনি বাঁচবেন হোল লাইফটা, সেটা আপনাকে প্ল্যান করা উচিত। উদাহরণ, যদি আজ মাসে আপনার খরচ হয় মাত্র 40,000 টাকা, তাহলে 20 বছর পর সেটা হতে পারে 80,000 টাকা। আমি কিন্তু বারবার বলছি, আমি এই যে খরচের অ্যামাউন্ট যেটা দিলাম, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। কারো খরচ হতে পারে, কারো খরচ 10,000, কারো খরচ 20,000, ঠিক আছে, কারো খরচ 15,000। আমি একটা জাস্ট এক্সাম্পলের জন্য এখানে দিলাম যে মাসিক খরচ যদি কারোর আজ 40,000 টাকা হয়, তাহলে 20 বছর পর সেটা কিন্তু হতে পারে 80,000 টাকা, ঠিক আছে, মানে ডবল, এরও বেশি, 80,000 টাকা বেশিও হতে পারে। তাই শুধু সেভিংস ব্যাংকে টাকা রাখলেই কিন্তু আপনার চলবে না, ঠিক আছে। তাই আপনার টাকা শুধু সেভিংসে রাখলে চলবে না, আপনাকে অন্যান্য ইনস্ট্রুমেন্টে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো কিভাবে করবেন সেটাই জানবো।
তাহলে কয়েকটি স্টেপ দিয়ে আমরা দেখব যে কিভাবে আপনার রিটায়ারমেন্টটা সাজাবেন, আপনার রিটায়ারমেন্টের পর কিভাবে সাজাবেন রিটায়ারমেন্ট, মানে পারপাসগুলো আপনি কিভাবে সাজাবেন। তো প্রথম স্টেপ 1 আমরা কি দেখবো, ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টটা একটু দেখে নিই, তাই তো। রিটায়ারমেন্টের পর প্রথম কাজ হচ্ছে নিজের ফিনান্সিয়াল অবস্থাকে যাচাই করা। যেমন কি 1 নম্বর হচ্ছে কোন কোন খরচ হবে, ঠিক আছে, কোন কোন খরচ হবে, যেমন কি দৈনন্দিন খাদ্য, পোশাক, বাড়ির খরচ ইত্যাদি। তারপরে কি মেডিকেল খরচ, হাসপাতাল বা ওষুধ। তারপরে কি ভ্রমণ বা আপনি যদি মানে আপনার যদি ভ্রমণ করার যদি থাকে বা কোনো কিছু শখ থাকে সেগুলো। তারপরে নাতি নাতনিদের জন্য সাহায্য। তারপর কি কত টাকা আপনার হাতে আছে, ঠিক আছে। তো ফিনান্সিয়াল অবস্থা প্রথমে যাচাই করতে গেলে আপনাকে প্রথম কি দেখতে হবে, কোন কোন খরচ হবে, তাই তো। তারপরে দেখবো কি কত টাকা হাতে আছে, ধরুন পিএফ বা গ্র্যাচুইটি থেকে কত টাকা আপনার এসছে, পেনশন যদি পেনশন থাকে তাহলে পেনশন কত টাকা আপনি পাচ্ছেন, সেভিংস অ্যাকাউন্ট আর এফডিতে কত টাকা আছে, ঠিক আছে। মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স ম্যাচুরিটি কিছু আছে কিনা সেগুলো দেখে নিন, ঠিক আছে। প্রপার্টি থেকে কোনো যদি আপনার যদি কোনো প্রপার্টি ভাড়াতে দেওয়া থাকে সেগুলো থেকে কিছু আসছে কিনা সেগুলো দেখুন। এই অ্যাসেসমেন্ট অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে কতটা নিরাপদে, কতটা উদ্যমী মানে অ্যাগ্রেসিভলি আপনি ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে, বা ইনভেস্ট করা যাবে। তো এই জিনিসগুলো প্রথমে আপনাকে যাচাই করতে হবে, মানে আগে আপনার অবস্থানটাকে আপনি বুঝুন যে আপনার কত টাকা মাসে খরচা হচ্ছে আর কত টাকা আপনার কাছে আছে। এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে, এগুলোকে আগে নোট ডাউন করুন। যেমন মাসে এত টাকা খরচা আছে, মাসে এত টাকা খরচা হলে বছরে এত টাকা খরচা হচ্ছে, এই কারণগুলো। দৈনন্দিন খরচ, মেডিকেল খরচ, ভ্রমণ বা নাতি নাতনির সাহায্য বা অন্য কিছু আরো থাকতে পারে খরচ, ঠিক আছে। আর কত টাকা আপনার হাতে আছে সেগুলো একটা জায়গায় নোট করুন যে কোথায় কোথায় থেকে আপনার টাকাগুলো আসতে পারে। পেনশনটা সবার থাকে না, আমি ওই জন্য এখানে লিখেছি পেনশন যদি থাকে, ঠিক আছে, পেনশনটা সবার থাকে না। তো এই ইনস্ট্রুমেন্টে যদি আপনাদের যদি ইনভেস্টমেন্টগুলো থাকে তো সেই ইনভেস্টমেন্টগুলো কত আছে, কত টাকা আছে সেগুলো এক জায়গায় নোট ডাউন করুন। তাহলে আপনি আপনার অবসরের পরে যে আপনি মানে রিটায়ারমেন্ট আফটার রিটায়ারমেন্ট প্ল্যানিংটা কিভাবে সাজাবেন তাহলে আপনার পক্ষে আরো সহজ হবে, ঠিক আছে। তো এগুলো প্রথম স্টেপ হলো এটা। এবার সেকেন্ড স্টেপে আমরা কি দেখবো, সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে আপনাকে প্রথমে একটা করতে হবে কি এমার্জেন্সি ফান্ড। আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে, রিটায়ারমেন্টের পরেও কিন্তু এমার্জেন্সি ফান্ড দরকার হয়। 1 থেকে 2 বছরের খরচ বা 1 বছরেরও আপনি রাখতে পারেন, ঠিক আছে, 1 বছরের খরচও আপনি রাখতে পারেন। লিকুইড ফান্ড বা ব্যাংক এফডি বা সেভিংস অ্যাকাউন্টে রাখা উচিত। এমার্জেন্সি ফান্ড মানে কি, এমার্জেন্সি ফান্ড মানে হচ্ছে লিকুইড ফান্ড। আমি আমার আগের অনেক ভিডিওতে আমি বুঝিয়েছি এমার্জেন্সি ফান্ড সম্বন্ধে, তো এটা এখানের ডিটেলসে আমি বলছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এমার্জেন্সি ফান্ড আপনি 1 থেকে 2 বছরের খরচ লিকুইড ফান্ড বা ব্যাংক এফডি বা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন, যাতে হঠাৎ বড় খরচ এলে ইনভেস্টমেন্ট আপনার না ভাঙতে হয়, ঠিক আছে। হঠাৎ যদি আপনার কোনো বড় খরচ যদি আপনার সামনে চলে আসে তো আপনার যেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট থেকে যেন এই টাকাটা যেন না ভাঙতে হয়, ঠিক আছে। এটা দেখলাম হলো স্টেপ 2। এবার কি দেখবো স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে কি হেলথ ইন্স্যুরেন্স। রিটায়ারমেন্টের পরে সবচেয়ে বড় খরচ কিন্তু মেডিকেল এক্সপেন্স। হ্যাঁ, রিটায়ারমেন্টের পর সব থেকে বড় খরচ কিন্তু হচ্ছে মেডিকেল এক্সপেন্স। তাই যদি আগে থেকে আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে তা চালিয়ে যেতে হবে, না থাকলে সিনিয়র সিটিজেন পলিসি বা ফ্যামিলি ফ্লোটার পলিসি নিতে হবে। এতে বড় মেডিকেল খরচে আপনার সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যাবে না, ঠিক আছে। মানে মেডিকেল ইন্স্যুরেন্স থাকা মানে আপনার যদি ধরুন বড় কোনো হসপিটাল বিল হলো, বড় কোনো খরচা হলো, তো সেক্ষেত্রে আপনার মেডিকেল যে ইন্স্যুরেন্স মানে হেলথ ইন্স্যুরেন্স যেটা করা থাকবে সেখান থেকেই কিন্তু আপনি ক্লেমের থেকে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন, আপনার মানে ইনভেস্টমেন্ট বা সেভিংস থেকে আপনার টাকাটা যাচ্ছে না। ক্লিয়ার? এটা দেখলাম স্টেপ 3। তারপরে কি দেখবো স্টেপ 4, যেটা হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস, ইনকাম জেনারেটিং ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইনকাম জেনারেটিং ইনভেস্টমেন্ট। রিটায়ারমেন্টের পর মূল লক্ষ্য হলো মান্থলি ইনকাম ইনশিওর করা, তাই তো। রিটায়ারমেন্টের পর তো মেন উদ্দেশ্য কি এটাই তো থাকে যে আমার যে মাসে যে ইনকামটা সেই ইনকামটা ইনশিওর করতে হবে আপনাকে, তাই না। তো তার জন্য কিছু ভালো অপশন আছে। ভালো অপশনগুলি কি কি, এক হচ্ছে আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যেটাকে শর্ট ফর্মে বলে SCSS। এটা হচ্ছে আপনার সরকার অনুমোদিত, ঠিক আছে। 5 বছরের লক ইন পিরিয়ড থাকে, বাড়ানো যায় 3 বছর। বর্তমানে আপনার 8.2% আপনার ইন্টারেস্ট দিচ্ছে। তারপরে কি
পোস্ট অফিস স্কিম, পোস্ট অফিসের হচ্ছে এমআইএস, পোস্ট অফিস এমআইএস স্কিম, নির্দিষ্ট ইনকাম আসে প্রতি মাসে, এটাও ঝুঁকিমুক্ত। ঠিক আছে। 3 নম্বর কি, অ্যানুইটি প্ল্যান বা পেনশন প্ল্যান। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাওয়া যায়। এই যে পেনশন প্ল্যান যেটা, এটা হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাওয়া যায়। আজীবন আপনার হচ্ছে নিশ্চিত ইনকাম হবে। ঠিক আছে, নিরাপদ, তবে রিটার্ন কিন্তু কম। তারপরে 4 নম্বরে কি দেখবো, 4 নম্বর অপশন হচ্ছে ডেপ্থ মিউচুয়াল ফান্ড, শর্ট ডিউরেশন বা কর্পোরেট বন্ড ফান্ড, যেগুলো কম ঝুঁকির সঙ্গে মুদ্রাস্ফীতিকে হারানোর ক্ষমতা রাখে। 5 নম্বর কি দেখবো, 5 নম্বর দেখবো হচ্ছে লাস্ট নট লিস্ট এসডব্লিউপি। এসডব্লিউপি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান ইন মিউচুয়াল ফান্ড। এটা হচ্ছে রিটায়ারমেন্ট পারপাস থেকে প্রতি মাসে একটি ফিক্সড টাকা তোলা যায়। ক্যাপিটাল থাকে আপনার গ্রোথে, ইকুইটি প্লাস ডেট ব্যালেন্সড ফান্ড, ফান্ডে লামসাম ইনভেস্ট করুন, প্রতি মাসে নির্দিষ্ট টাকা তুলতে পারবেন, ইনফ্লেশন বিট করতে আপনার সাহায্য করে। এসডব্লিউপি নিয়ে যদি আপনারা কেউ না জেনে থাকেন, এসডব্লিউপি সম্বন্ধে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এসডব্লিউপি সম্বন্ধে ডিটেলস ভিডিওটা দেখে নিতে পারেন, এসডব্লিউপিটা কি। ঠিক আছে, তো এই 5টা ইনস্ট্রুমেন্টে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, এই 5টা ইনস্ট্রুমেন্টে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলেই আপনার মাসিক ইনকাম জেনারেট হবে। ঠিক আছে, এইবারে তো আমরা 5 নম্বর স্টেপে কি দেখবো, গ্রোথ ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট। ঠিক আছে, প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম কি, ইনকাম জেনারেটিং ইনভেস্টমেন্ট, মানে যেখান থেকে আমাদের ইনকাম আসবে। তারপরে কি দেখবো আমরা, তারপরে দেখবো আমরা গ্রোথ ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট। গ্রোথ ওরিয়েন্টেড ইনভেস্টমেন্টটা কি, রিটায়ারমেন্টের পরে সব টাকা সেভ রাখলে চলবে না, কারণ ইনফ্লেশন। রিটায়ারমেন্টের পর আপনি যদি মনে করেন সব টাকা আমি সেভ রাখবো, ব্যাংকে রাখবো বা এফডিতে রাখবো, চলবে না। আপনি ইনফ্লেশনকে বিট দিতে পারবেন না। যেমন উদাহরণ, আজ যদি মাসে আপনার 30,000 টাকা খরচ হয়, 10 বছর পর সেটা হবে আপনার 50,000 টাকা। আবার বলছি সবাইকে, আমি এই যে 30,000 টাকা খরচ, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। কারোর 10,000ও খরচা হতে পারে, কারো 20,000ও খরচা হতে পারে, কারোর আবার 15,000ও খরচা হতে পারে, কারোর 50,000ও খরচা হতে পারে। ঠিক আছে, তো আমি মানে একটা নর্মাল একটা এক্সাম্পল হিসাবে আমি এটা নিয়েছি। 30,000 টাকার খরচ হয় আজকে, যদি কারো 30,000 টাকা খরচ হয়, 10 বছর পর সেটা হবে আপনার 50,000 টাকা। তাই কিছু টাকা রাখতে হবে আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ড বা ব্যালেন্স ফান্ডে। ঠিক আছে, 20 থেকে 30% টাকা গ্রোথ ফান্ডে রাখা যেতে পারে। 20 থেকে, মানে আপনি যে টাকাটা আপনি ধরুন, মানে আপনি রিটায়ারমেন্টের পর আপনার পারপাস, মানে আপনার কাছে ধরুন আছে, সেটা 20 লাখ হতে পারে, 30 লাখ হতে পারে, বা 50 লাখ হতে পারে, বা 1 কোটি টাকা হতে পারে। তার মধ্যে 20 থেকে 30% টাকা আপনাকে গ্রোথ ফান্ডে রাখতে হবে। ঠিক আছে, যেমন আপনি রাখতে পারেন লার্জ ক্যাপ ফান্ডে রাখতে পারেন, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডেও রাখতে পারেন। তারপরে কি 6 নম্বর স্টেপ, 6 নম্বর স্টেপে আমরা দেখব পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। ঠিক আছে, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করতে হবে আপনাকে। এক জায়গায় সব টাকা রেখে একেবারে ঠিক নয়, এক জায়গায় সব টাকা রাখা একেবারেই ঠিক নয়। ধরা যাক কারোর হাতে 1 কোটি টাকা রিটায়ারমেন্ট রয়েছে। ঠিক আছে, আবার এখানে সেই একটাই কথা বলছি, এই 1 কোটি টাকাটা আপনার হতে পারে 20 লক্ষ টাকা। ঠিক আছে, হতে পারে আপনার কাছে 20 লক্ষ টাকা রিটায়ারমেন্টের পর আছে, বা 50 লক্ষ টাকা আছে, বা 40 লক্ষ, বা 30 লক্ষ, মানে যেটাই হোক। আমি এটা জাস্ট ফর এক্সাম্পল পারপাস নিয়েছি যে 1 কোটি টাকা কারোর হাতে থাকতেই পারে। ঠিক আছে, এখন 1 কোটি টাকা রিটায়ারমেন্টের পরে থাকতেই পারে, সরকারি যারা চাকরি করে বা মানে করে, তাদের কাছে 1 কোটি টাকা থাকতেই পারে। তো এটা কেউ নেবেন না, যে মনে করবেন না। অনেকেই প্রশ্ন, মানে আমার কমেন্টে বলেন অনেকেই যে আমাদের এত এত মধ্যবিত্ত বা গরিব লোকেদের এত টাকা ইনকাম হয় না, বা এত টাকা রিটায়ারমেন্ট পারপাস হয় না। আমি সেই জন্য বারবার বলছি, এটা এক্সাম্পল হিসাবে আমি 1 কোটি টাকাটা ধরলাম। ঠিক আছে, ধরা যাক কারোর হাতে 1 কোটি টাকা রিটায়ারমেন্টের পর আছে, তো সেখানে কিভাবে ডাইভার্সিফিকেশন করবেন আপনারা? ডাইভার্সিফিকেশনটাই তো মেন। ডাইভার্সিফিকেশন কিভাবে করবেন? প্রথমে আপনি আপনার যে এমার্জেন্সি ফান্ড, যেটা প্রথমে বলেছিলাম না, এমার্জেন্সি ফান্ড আপনাকে রাখতে, সেই এমার্জেন্সি ফান্ডটা রাখবেন আপনি হচ্ছে 20% টাকা আপনি এমার্জেন্সি ফান্ডে রাখবেন। সে 1 বছরের জন্য 1 বছরের টাকাও রাখতে পারেন, বা 2 বছরের টাকাও রাখতে পারেন। তো এমার্জেন্সি ফান্ড যদি আপনার 20% হয়, তার মানে 20 লাখ টাকা আপনি রাখবেন কোথায়? এফডি বা লিকুইড ফান্ডে। তারপরে কি এসসিএসএস বা পোস্ট অফিস এমআইএস, এই দুটোতে মিলিয়ে 20% টাকা রাখুন। ঠিক আছে, 20% টাকা মানে হচ্ছে 20 লাখ টাকা নির্দিষ্ট, এখানে আপনার নির্দিষ্ট একটা ইনকাম আসবে। ক্লিয়ার?
তাহলে আমরা কি করলাম, 20% টাকা আমরা এমার্জেন্সি ফান্ডে রাখলাম, 20% টাকা আমরা কি করলাম SCSS আর পোস্ট অফিস MIS এ ইনভেস্ট করলাম। ঠিক আছে, এখানে আপনার থেকে একটা নির্দিষ্ট আপনার ইনকাম আপনার চলে আসতে থাকবে। তারপরে কি করব, ইমিডিয়েট অ্যানুইটি, যেটা হচ্ছে পেনশন প্ল্যানের জন্য যেটা আমরা করব, সেটা হচ্ছে তার জন্য সেখানে ইনভেস্টমেন্ট করুন 20% টাকা। ঠিক আছে, মানে 20 লক্ষ টাকা, 20 লাখ টাকা আপনি এটা লাইফ টাইম পেনশন পাবেন, আপনি এখানে লাইফ টাইম পেনশন পাবেন। তারপরে কি করব, মিউচুয়াল ফান্ডে SWP করব। মিউচুয়াল ফান্ডে SWP করব কত টাকা, 25% টাকা। মানে ধরুন আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, 25 লক্ষ টাকা কি করবেন আপনি মিউচুয়াল ফান্ডে SWP করে দেবেন। এখানে 25 লক্ষ টাকা আপনি SWP করবেন ইকুইটি প্লাস হচ্ছে ডেট ব্যালেন্স ফান্ডে। ঠিক আছে, ইকুইটি বা ডেট ব্যালেন্স ফান্ডে আপনি SWP করে দেবেন। বাকি থাকলো তাহলে আমাদের কাছে কত, 20-20-40, 20-60, 25-85, তাহলে বাকি থাকলো আমাদের কাছে কত, 15%। তো 15%টা কি করবেন, গ্রোথ ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন 15% টাকা, যেটা হচ্ছে কিনা 15 লক্ষ টাকা। এটাকে আপনাকে কি করবে, ইনফ্লেশনকে বিট করতে সাহায্য করবে। ঠিক আছে, ইনফ্লেশন বিটিং গ্রোথের জন্য আপনাকে রাখতে হবে 15% টাকা গ্রোথ ইকুইটি ফান্ডে। ক্লিয়ার? কারোর যদি মনে হয় যে আমার কাছে 20 লক্ষ টাকা আছে বা 30 লক্ষ টাকা আছে রিটায়ারমেন্টের পর, আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হবেন। ওখানে আপনারা লিখবেন আপনাদের মানে অ্যামাউন্টটা কত আছে, আমি আপনাদেরকে এরকমভাবে আমি সাজিয়ে দেবো। ঠিক আছে, আপনার রিটায়ারমেন্টের পর কিভাবে কত টাকা কোথায় রাখবেন সাজিয়ে দেবো। তারপরে কি দেখবো, স্টেপ 7 আমরা দেখবো স্টেট প্ল্যানিং। এটা কিন্তু খুবই খুবই জরুরি জিনিস, স্টেট প্ল্যানিং। ঠিক আছে, রিটায়ারমেন্ট শুধু ইনভেস্টমেন্ট নয়, ভবিষ্যতে উত্তরাধিকার নিয়েও ভাবতে হবে আপনার। ঠিক আছে, ভবিষ্যতে উত্তরাধিকার নিয়েও ভাবতে হবে। আপনার অবর্তমানকালে আপনি টাকাগুলো কাদের কাছে দিয়ে যাবেন, আপনার ইনভেস্টমেন্টগুলো কার হাতে ছেড়ে যাবে। ঠিক আছে, কারণ আপনি এইগুলো যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ তো হবে না, তাই তো? তার জন্য কি করবেন, তার জন্য একটা উইল বা ইচ্ছাপত্র তৈরি করা জরুরি। ঠিক আছে, আপনার মানে উইল আপনাকে তৈরি করে যেতেই হবে। নমিনি আপডেট করতে হবে সব অ্যাকাউন্টে, আপনার যেখানে যেখানে অ্যাকাউন্ট আছে, ব্যাংক বলুন, FD বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, মানে আপনার পেনশন স্কিম বলুন, যেখানেই আপনার ইনভেস্টমেন্ট করা আছে সব জায়গাতে আপনি নমিনি আপডেট করুন। আপনি যাকে নমিনি রাখতে চান তাকে নমিনি আপডেট করুন। স্ত্রী সন্তানকে আপনি নমিনি করে রাখতে পারেন। ঠিক আছে, আপনার স্ত্রী বা আপনার সন্তানকে আপনি নমিনি করে রাখতে পারেন, বা কেউ যদি কোনো মানে মহিলা হন তাহলে আপনারা হাজব্যান্ডের নামে বা সন্তানের নামে আপনারা নমিনি করে রাখতে পারেন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু আপনার আফটার রিটায়ারমেন্ট কিন্তু এই জিনিসটা আপনাকে করতেই হবে, যদি কিনা আপনার রিটায়ারমেন্টের পর ভালো রকম পারপাস আপনার হাতে থাকে। আরো যদি কারোর 1, 2, 3টে ছেলে থাকে বা উত্তরাধিকার থাকে, সেক্ষেত্রে তো আপনাকে করে যেতেই হবে, না হলে কিন্তু আপনি মানে আপনার অবর্তমানকালে তারা কিন্তু মারামারি করে মরবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এইটা কিন্তু অবশ্যই অবশ্যই করবে। তারপরে আমরা কি দেখবো, স্টেপ 8 হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড লাইফস্টাইল প্ল্যানিং। স্টেপ 8 কি, সাইকোলজিক্যাল অ্যান্ড লাইফস্টাইল প্ল্যানিং। রিটায়ারমেন্ট শুধু ফিনান্সিয়াল নয়, মানসিক পরিবর্তনেরও সময়। তাই শখের কাজ করা, ট্রাভেল, সোসাইটি অ্যাক্টিভিটি, এগুলো লাইফের অংশ। ঠিক আছে, ব্যালেন্স লাইফস্টাইল মানেই কম খরচ প্লাস হচ্ছে বেশি সুখ। তাহলে ফাইনাল অ্যাকশন প্ল্যান কি করবেন, প্রথমে আগে নিজের খরচ হিসাব করুন, মান্থলি প্লাস হচ্ছে ইয়ারলি। যে টাকাটা আপনার মান্থলি খরচ হচ্ছে, ধরুন আপনার মান্থলি খরচ হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা আপনার মান্থলি খরচ হচ্ছে, তাহলে ইন্টু 12, মানে ইন্টু 12, তাহলে কত হচ্ছে, 12 করে 24, 2,40,000 টাকা আপনার হচ্ছে কত ইয়ারলি খরচ। প্রথমে এটা আগে একটা নোট ডাউন করুন। তারপরে কি, লামসাম টাকা ভাগ করুন, সেফটি প্লাস ইনকাম প্লাস গ্রোথ, লামসাম টাকা ভাগ করুন। যেভাবে আপনাকে ওই পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন যেটা দেখালাম, ওইভাবে আপনার টাকাটা ভাগ করুন। তারপরে হেলথ ইন্স্যুরেন্স আপডেট করুন। যদি হেলথ ইন্স্যুরেন্স আপনার না থাকে, আপনি হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নিন, আর যদি থেকে থাকে তাহলে হেলথ ইন্স্যুরেন্স আপডেট করুন। আপনাকে যদি হেলথ ইন্স্যুরেন্স যদি আমাদের থ্রুতে করাতে চান, আমরাও হেলথ ইন্স্যুরেন্স করাই, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টও করাই। আমরা হচ্ছে IRDA লাইসেন্সভুক্ত এবং মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার। তো আপনারা আমাদের থ্রুতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন বা হেলথ ইন্স্যুরেন্সও আমাদের থ্রুতে নিতে পারেন। আমাদের কাছে সব কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স অ্যাভেলেবেল আছে।
তারপরে কি ফ্যামিলি মেম্বারকে ইনভলভ করুন। ফ্যামিলি মেম্বারকে ইনভলভ করা মানে কি, নমিনেশন, নমিনিকে আপডেট করুন, কাকে আপনি নমিনি করে যাবেন, তো সেটা করে নিন, ফ্যামিলি মেম্বারকে ইনভলভ। প্র্যাকটিক্যাল টিপস কিছু দিই, যেগুলো অবশ্যই মানবেন। অনলাইন স্ক্যাম, পঞ্জি স্কিম, এসব কিন্তু এড়িয়ে চলুন। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে এড়িয়ে চলুন, বারবার বলছি। মানে অনেকেই কিন্তু এই প্রলোভনে পা দেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে অনেক রকম আপনার হচ্ছে স্ক্যাম চলছে। ঠিক আছে, অনেক রকম ভাবে স্ক্যাম চলছে, তো সেই স্ক্যামগুলো থেকে বাঁচুন, সব সময় আপডেটেড থাকুন। ঠিক আছে, এই সব মানে স্ক্যাম রিলেটেড কোনো ইনভেস্টমেন্টে যাবেন না। যেসব ইনভেস্টমেন্ট সরকারি অনুমোদিত নয়, সেই সব ইনভেস্টমেন্টে কখনোই পা দেবেন না। ঠিক আছে, আপনাকে অনেকে অনেক রকম ভাবে বোঝাবে, এখানে এত টাকা প্রফিট আছে, ওখানে অত টাকা প্রফিট আছে, এইভাবে প্রফিট হবে। টাকা যখন কাছে থাকে না, তখন মনে হয় যে কোথায় কি করব, তখন মাথা কাজ করে না। এটা কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তার জন্য আপনাদেরকে বলছি, এই জিনিসগুলো থেকে আপনারা সবসময় এড়িয়ে চলবেন। তারপরে কি করবেন, প্রত্যেক 2 থেকে 3 বছর পোর্টফোলিও রিভিউ করুন। ঠিক আছে, প্রত্যেক 2 থেকে 3 বছরে রিভিউ করুন, যদি সম্ভব হয়। যদি মানে আপনার যদি এটা যদি মনে হয় যে 6 মাসে রিভিউ করলে তো ভালো হয়, 6 মাস 1 বছরে, তাও বলছি যদি মানে আপনার 6 মাস বা 1 বছরে যদি সম্ভব না হয়, 2 থেকে 3 বছরে পোর্টফোলিও রিভিউ করুন। ঠিক আছে, প্রফেশনাল অ্যাডভাইজারের সাথে রিভিউ করলে ঝুঁকি কমবে। প্রফেশনাল অ্যাডভাইজার যারা, তাদের সঙ্গে যদি আপনি মানে রিভিউ করান পোর্টফোলিও, বা তাদের থ্রুতে যদি আপনি তাদের অ্যাডভাইসে যদি ইনভেস্টমেন্ট যদি আপনার শুরু করেন, তো আপনার ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যাবে। যেমন আমরা হচ্ছে প্রফেশনাল অ্যাডভাইজার, আপনারা চাইলে আমাদের থ্রুতেও মানে রিভিউ করাতে পারেন, বা আমাদের থ্রুতে আপনারা ইনভেস্টমেন্ট করাতে পারেন। তারপরে কি, মান্থলি ইনকাম নিশ্চিত করা। মান্থলি ইনকাম নিশ্চিত করার জন্য আপনাকে ওই যেভাবে বললাম, ওইভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, তারপরে কি, সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে ক্যাপিটালকে নিরাপদ রাখা। ঠিক আছে, কারণ আপনার রিস্ক নেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। আপনি যে স্টেজে আছেন বা আপনি যা স্টেজে যাচ্ছেন, মানে ধরুন আজকে না হলে 1 বছর পর আপনি রিটায়ারমেন্ট করবেন। ঠিক আছে, তো আপনার ক্যাপিটালকে আপনার নিরাপদ রাখতে হবে। ঠিক আছে, মানে কোনো রকম ঝুঁকি আপনার নেওয়া চলবে না। আপনার কাছে যে ফান্ড আছে, সেই ফান্ডটাকে কোনো রকম ঝুঁকিপূর্ণ জায়গাতে রাখা চলবে না। তারপরে কি, ইনফ্লেশনকে বিট করার জন্য কিছু গ্রোথে রাখা প্রয়োজন। ওই জন্য আমি দিলাম কি লাস্টে 15% টাকা, মানে 15%। ধরো আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 15 লাখ টাকা আপনি ইনফ্লেশনকে বিট করার জন্য আপনি একটা কোনো গ্রোথ ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করলেন। ক্লিয়ার? কনক্লুশন, তাহলে বন্ধুরা, রিটায়ারমেন্টের পর ইনভেস্টমেন্ট মানে শুধু টাকা সেভ রাখা নয়, বরং সঠিক জায়গায় ভাগ করে রাখা, তাই তো? পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করা, জরুরি ফান্ড, হেলথ ইন্স্যুরেন্স, মাসিক ইনকাম সোর্স, কিছুটা গ্রোথ ইনভেস্টমেন্টে, আর ফ্যামিলি প্ল্যান, এই সব মিলিয়ে তৈরি হয় একটি পারফেক্ট রিটায়ারমেন্ট প্ল্যান। রিটায়ারমেন্ট মানে নতুন করে বেঁচে ওঠা। ঠিক আছে, কিন্তু টাকাকে যদি সঠিকভাবে সাজাতে না পারেন, তবে চিন্তার কিন্তু শেষ থাকবে না। তাই রিটায়ারমেন্টের পর ইনভেস্টমেন্ট করার সঠিক রোডম্যাপটা সবসময় হবে কিছুটা সেফটি, কিছুটা ইনকাম, আর কিছুটা গ্রোথ। ঠিক আছে, আমাদের ভিডিওর আজকে আসল মেন উদ্দেশ্য কি ছিল? মেন হচ্ছে আপনার সঠিক রোডম্যাপটা আমাদের কি ছিল? সঠিক রোডম্যাপটা আমাদের যেটা ছিল, এক হচ্ছে আপনার সেফটি, তাই তো? সেফটি থেকে ইনকাম, তারপরে কি গ্রোথ। এই 3টে ছিল আজকে আমাদের মেন এই ভিডিওর উদ্দেশ্য। রিটায়ারমেন্টের পর এভাবেই আপনাকে পুরোপুরি সাজাতে হবে। ঠিক আছে, তো কমেন্টে লিখে জানান আপনার প্ল্যান কেমন, আপনি কোন ইনভেস্টমেন্টকে প্রাধান্য দেবেন। ঠিক আছে, এই ছিল আজকের আপনার রিটায়ারমেন্টের পর কিভাবে আপনি আপনার মানে ইনভেস্টমেন্টকে সাজাবেন, তার ডিটেলস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন। যদি কোথাও যদি ভুল থাকে সেটাও আমাকে বলবেন, বারবার বলছি। কারণ এই ভিডিওটা যারা পুরোপুরি দেখছেন, মানে ম্যাক্সিমাম সব আমার থেকে বেশি এজের পার্সন ভিউয়ার্সরা দেখছেন। তো যদি কোথাও ভুল করে থাকি, আপনারা বলবেন আমাকে ছোট ভাই হিসাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে ভিডিও করার মোটিভেশনটা আমাদের আরো বেড়ে যায়। তো একটা লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন, কারণ রিটায়ারমেন্ট তো একদিন সবাইকে করতেই হবে।
তাই তো রিটায়ারমেন্ট একদিন না একদিন সবাইকে করতে হবে, তার জন্য প্রচুর শেয়ার করবেন ভিডিওটা আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, এই ভিডিওটি যদি আপনারা প্রথম দেখে থাকেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, কারণ এরকমই ফিনান্সিয়াল ভিডিও, হেল্পফুল ভিডিও আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন। আমরা অলরেডি 50টার বেশি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি আপনাদের জন্য। আপনারা চাইলে চ্যানেলের মধ্যে গিয়ে এক এক করে ভিডিওগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি ইনভেস্টমেন্ট করবেন, সোশ্যাল মিডিয়ায় স্ক্যাম থেকে বাঁচবেন। সোশ্যাল মিডিয়ার কোনো রকম কোনো টিপস নিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। সঠিক জ্ঞান, সঠিক তথ্য না নিয়ে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, ঠিক আছে? তো আজকে ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো এরকমই কোনো একটা ইম্পর্টেন্ট এবং হেল্পফুল ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।